আমাদের এই ডিজিটাল দুনিয়াটা আসলে কিভাবে কথা বলে মানে লক্ষ লক্ষ ফোন কম্পিউটার আর সার্ভার কিভাবে একে অপরের সাথে এমনভাবে যোগাযোগ করে যা প্রায় জাদুর মতো লাগে ক্লায়েন্ট সার্ভার মডেল থেকে শুরু করে ডেটা কলিশন পর্যন্ত আজকে আমরা ঠিক সেই অদৃশ্য নিয়মগুলোর কথাই বলবো যা এই সব কিছুকে সম্ভব করে তোলে প্রশ্নটা আসলেই ভাবার মতো। ভাবুন তো একবার, কোটি কোটি ডিভাইস, সবাই একই সময়ে কথা বলতে চাইছে, একটা হুলস্থুল কাণ্ড হওয়ার কথা, তাই না? কিন্তু তা তো হয় না। আর এখানেই আসে নেটওয়ার্ক ডিজাইনের আসল খেলাটা। চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক। এই যে বিশাল বিশৃঙ্খলা, এর সমাধানটা লুকিয়ে আছে নেটওয়ার্ক আর্কিটেকচারের মধ্যে। এটাকে অনেকটা একটা শহরের ব্লুপ্রিন্টের মতো ভাবতে পারেন। এই ব্লুপ্রিন্টই তো বলে দেয় কোন বিল্ডিং কোথায় হবে, কোন রাস্তা কোথায় গিয়ে মিশবে। ঠিক তেমনি নেটওয়ার্ক আর্কিটেকচারই হলো আমাদের ডিজিটাল যোগাযোগের মূল ভিত্তি। আচ্ছা, তাহলে এই ডিজিটাল শহরটাকে সাজানোর সবচেয়ে পুরনো আর পরিচিত মডেলটা কি? চলুন শুরু করা যাক ক্লায়েন্ট সার্ভার মডেল দিয়ে। মজার ব্যাপার হলো আমরা কিন্তু প্রায় সবাই এটা রোজ ব্যবহার করি, হয়তো নামটাই শুধু জানি না। এই মডেলের নিয়মকানুন কিন্তু একদম সহজ। ধরুন, আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, আপনি হলেন ক্লায়েন্ট, আপনি খাবার অর্ডার করেন, আর ওয়েটার যে আপনার অর্ডারটা নিয়ে খাবার এনে দেয় সে হলো সার্ভার। ঠিক একইভাবে আপনার ওয়েব ব্রাউজার হলো ক্লায়েন্ট, আর যে কম্পিউটারে ওয়েবসাইটটা রাখা আছে সেটাই হলো সার্ভার। মূল কথা হলো সবকিছু কন্ট্রোল করছে একটা সেন্ট্রাল সার্ভার। এখানে দেখুন, ক্লায়েন্ট আর সার্ভারের সম্পর্কটা বেশ পরিষ্কার। ক্লায়েন্ট মানে আপনার ক্রোম বা আউটলুক, সেই সবসময় কথা শুরু করে, কিছু একটা চায়। আর সার্ভার, যেমন অ্যাপাচি বা এনজিনেক্স, সে হলো সেই ধৈর্যশীল সেবক যে অনুরোধের জন্য অপেক্ষা করে আর সেবাটা দিয়ে দেয়। সোজা কথায়, একজন চায় আরেকজন দেয়, এটাই হলো সম্পর্ক। চলুন একটা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বুঝি। ধরুন আপনি ব্রাউজারে একটা অ্যাড্রেস লিখলেন, সাথে সাথে কি হয় জানেন? আপনার ব্রাউজার মানে ক্লায়েন্ট প্রথমে ডিএনএসকে ফোন করে, মানে ফোনবুক ঘেটে ওই ওয়েবসাইটের আসল ঠিকানাটা বা আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করে, তারপর একটা HTTP রিকোয়েস্ট পাঠায়। সার্ভার রিকোয়েস্টটা পেয়েই ওয়েবসাইটের সব ফাইল মানে HTML, CSS সব পাঠিয়ে দেয়। আর সবশেষে আপনার ব্রাউজার এই টুকরোগুলোকে জোড়া লাগিয়ে আপনার স্ক্রিনে সুন্দর একটা ওয়েব পেজ দেখিয়ে দেয়। তো সবকিছু এক জায়গায় কন্ট্রোল করার সুবিধাটা কি? অনেক সুবিধা। ভাবুন তো একটা লাইব্রেরির কথা, যেখানে সব বই এক জায়গায় গোছানো, ডেটা ম্যানেজ করা, সিকিউরিটি ঠিক রাখা, সবকিছু আপডেট করা সব অনেক সহজ হয়ে যায়। আর যেহেতু তথ্যের সোর্স একটাই, তাই ডেটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার সুযোগই থাকে না। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? সবচেয়ে বড় সমস্যাটা হলো, যদি ওই সেন্ট্রাল সার্ভারটাই কোনো কারণে বসে যায়, তাহলে পুরো সিস্টেমটাই কিন্তু অচল। এটাকে বলে সিঙ্গল পয়েন্ট অফ ফেলিওর। আর তাছাড়া একসাথে যদি অনেক রিকোয়েস্ট আসে, সার্ভার কিন্তু তখন একদম কচ্ছপের মতো স্লো হয়ে যেতে পারে। তাহলে সেন্ট্রাল সার্ভারের এই বড় দুর্বলতার সমাধান কি? এমন কোনো সিস্টেম কি হতে পারে যেখানে কোনো বস বা সেন্ট্রাল কন্ট্রোলারই থাকবে না? হ্যাঁ, পারে। আর সেই ভিন্ন দর্শনটার নামই হল পিয়ার টু পিয়ার বা P2P। P2Pর দুনিয়াটা একদম অন্যরকম। এখানে কোনো বস নেই, সবাই সমান। নেটওয়ার্কের প্রত্যেকটা কম্পিউটার, যাদেরকে আমরা বলি পিয়ার, তারা একই সাথে ক্লায়েন্ট আবার একই সাথে সার্ভার। মানে সে ডেটা নিতেও পারে আবার অন্যকে ডেটা দিতেও পারে। ঠিক যেন একটা বন্ধুর গ্রুপ, যেখানে সবাই সবাইকে হেল্প করছে। এই আইডিয়াটা কিন্তু একদম নতুন না। সেই 1979 সালের ইউএসএনের থেকে এর শুরু। তবে আসল জনপ্রিয়তা আসে 1999 সালে ন্যাপস্টারের হাত ধরে। মনে আছে তো মিউজিক শেয়ারিংয়ের সেই দিনগুলোর কথা? এরপর জিওনোটেলা এসে ব্যাপারটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়, তৈরি করে সত্যিকারের একটা ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীভূত নেটওয়ার্ক। এখানে এই দুটো মডেলের মূল পার্থক্যটা এক নজরে দেখে নেওয়া যাক। একদিকে আছে ক্লায়েন্ট সার্ভার মডেল, যেখানে সবকিছু সেন্ট্রালাইজড, যার একটাই বড় দুর্বলতা ওই সেন্ট্রাল সার্ভারটা। আর অন্যদিকে আছে P2P, যা পুরোটাই ডিসেন্ট্রালাইজড। এখানে কোনো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর নেই, মানে একটা কম্পিউটার অফলাইন হয়ে গেলেও নেটওয়ার্ক কিন্তু ঠিকই চলতে থাকে। অনেক বেশি শক্তিশালী, তাই না? আচ্ছা, আমরা তো দুটো আলাদা শহরের প্ল্যান দেখলাম, একটা সেন্ট্রালাইজড আর একটা ডিসেন্ট্রালাইজড। কিন্তু দুটো শহরেই একটা কমন সমস্যা আছে, সেটা হলো ট্রাফিক। ভাবুন তো, সব গাড়ি যদি একই রাস্তা দিয়ে যেতে চায়, কি হবে তখন? নেটওয়ার্কের জগতেও ঠিক এই সমস্যাটা আছে, আর একেই বলে শেয়ার্ড হাইওয়ে প্রবলেম। আসল প্রশ্নটা হলো, আর্কিটেকচার যাই হোক না কেন, সেন্ট্রালাইজড বা ডিসেন্ট্রালাইজড, যখন অনেকগুলো ডিভাইস একটাই রাস্তা, ধরুন আপনার বাসার ওয়াইফাই ব্যবহার করছে, তখন তারা কিভাবে নিজেদের ডেটাকে সংঘর্ষ বা ধাক্কা লাগার হাত থেকে বাঁচায়? ব্যাপারটা অনেকটা এমন, ধরুন একটা ঘরে 10 জন লোক সবাই একসাথে কথা বলতে শুরু করল,
কি হবে? শুধু হইচই শোনা যাবে, কাজের কাজ কিছুই হবে না, কারো কথাই বোঝা যাবে না। নেটওয়ার্কেও ঠিক একই অবস্থা, তাই ডেটার এই হাইওয়ের জন্যও কিছু ট্রাফিক আইন দরকার। আর নেটওয়ার্কের এই ট্রাফিক আইনগুলোকেই টেকনিক্যালি বলা হয় মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল। এই নিয়মগুলোই ওই শেয়ার্ড হাইওয়ের সমস্যার সমাধান করে। এই মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল বা সংক্ষেপে ম্যাক এগুলো আসলে কি? এগুলো হলো কিছু নিয়ম। এই নিয়মগুলোই ঠিক করে দেয় যে একটা শেয়ার্ড লাইনে, ধরুন আপনার বাসার ওয়াইফাই নেটওয়ার্কে, কোন ডিভাইসটা কখন কথা বলবে। এর মূল উদ্দেশ্য দুটো: ডেটা কলিশন বা অ্যাক্সিডেন্ট এড়ানো, আর সবাই যেন ডেটা পাঠানোর সমান সুযোগ পায় তা নিশ্চিত করা। নেটওয়ার্কের এই ট্রাফিক কন্ট্রোলের জন্য মূলত 3 ধরনের পদ্ধতি বা প্রোটোকল আছে: র্যান্ডম অ্যাক্সেস, কন্ট্রোলড অ্যাক্সেস আর চ্যানেলাইজেশন। আর প্রত্যেকটার কাজ করার ধরন বা দর্শন কিন্তু একদম আলাদা। এখানে দেখুন 3টে পদ্ধতির ফিলোসফিটা কত সহজ। র্যান্ডম অ্যাক্সেস বলে কথা বলার আগে শোনো, মানে ডিভাইসগুলো আগে দেখে নেয় লাইনটা খালি আছে কিনা। কন্ট্রোলড অ্যাক্সেস হলো সবাই নিয়ম মেনে এক এক করে, মানে সবাই পালা করে ডেটা পাঠায়। আর চ্যানেলাইজেশন, সে তো আরও সহজ সমাধান দেয়। সে বলে ঝামেলা না করে সবার জন্য আলাদা লেন বানিয়ে দাও। এই যে আলাদা লেন বানানোর কথা বললাম, এরও কয়েকটা জনপ্রিয় পদ্ধতি আছে, যেমন টিডিএমএ। এখানে সময়কে ভাগ করে দেওয়া হয়, মানে প্রত্যেককে ডেটা পাঠানোর জন্য একটা নির্দিষ্ট টাইম স্লট দেওয়া হয়। এফডিএমএতে আবার ফ্রিকোয়েন্সি বা চ্যানেলকে ভাগ করা হয়। আর সিডিএমএ তো আরও মজার, এটা একটা স্পেশাল কোড ব্যবহার করে যাতে সবাই একই সময়ে একই লাইনে কথা বলতে পারে, কিন্তু কারোর সাথে কারোর ধাক্কা লাগে না। আমাদের আধুনিক 4G 5G নেটওয়ার্কগুলো কিন্তু ওএফডিএমএ নামের একটা আরও উন্নত পদ্ধতি ব্যবহার করে। তো আমরা শহরের প্ল্যান মানে আর্কিটেকচার দেখলাম, আবার ট্রাফিক কন্ট্রোলের নিয়ম মানে প্রোটোকলও দেখলাম। এবার চলুন এই সবগুলোকে একসাথে করে দেখি একটা কমপ্লিট নেটওয়ার্কের ফিলসফিটা আসলে কি দাঁড়ায়। মূল ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? ক্লায়েন্ট সার্ভার বা P2P এর মতো বড় বড় আর্কিটেকচারগুলো হলো নেটওয়ার্কের পুরো স্ট্রাকচার বা কাঠামোটা, আর মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলগুলো হলো সেই কাঠামোর ভেতরে ছোট ছোট নিয়ম যা ডেটা চলাচলকে মসৃণ রাখে। এই উপমাটা দিয়ে হয়তো পুরো ব্যাপারটা সবচেয়ে ভালোভাবে বোঝা যাবে। আর্কিটেকচার হলো শহরের প্ল্যান, আর প্রোটোকল হলো তার ট্রাফিক লাইট। শুধু একটা দারুণ প্ল্যান থাকলেই তো হবে না, সেই প্ল্যানটাকে সচল রাখতে ট্রাফিক লাইটেরও দরকার আছে, তাই না? একটা ভালো ডিজিটাল সিস্টেমের জন্য এই দুটোই কিন্তু সমান জরুরি। সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের ডিজিটাল ভবিষ্যৎটা কোন দিকে যাবে? ক্লায়েন্ট সার্ভারের মতো সেন্ট্রালাইজড মডেলের দিকে, নাকি P2P এর মতো ডিসেন্ট্রালাইজড একটা দুনিয়ার দিকে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।